বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটি নতুন গল্প নিয়ে। তো আজকে এখানে ওয়েদার বেশ একটু ভালো আছে, আজকে রোদটা কম আছে। অন্য জায়গায় তো অন্যান্য রাজ্যে তো প্রচন্ড গরম শুনছে, কিন্তু আজকে আমাদের এখানে কিন্তু ওয়েদার একটু ভালো আছে, তো রোদটা কম আছে, বেশ ফুরফুরে একটু ওয়েদার আছে। তো যাই হোক, চলো আজকে একটি তোমার সাথে গল্প করি। আজকের গল্প হচ্ছে অভিক ও তুহিন, দুই বন্ধু নিয়ে। অভিক আর তুহিন দুজনেই ছোটবেলার থেকেই একসাথেই বড় হয়েছে, একটু ছোট পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রাম থেকে ওখানে বড় হয়েছে। তো অভিজ্ঞের স্বপ্ন ছিল শহরে গিয়ে সরকারি একটি চাকরি করব, আর তুহিনের স্বপ্ন হচ্ছে ও গ্রামের মধ্যে থেকে বড় একটা দোকান করবে। তো দুজনকার লাইন আলাদা আলাদা আর কি, কিন্তু বন্ধুত্ব খুব ক্লোজলি। গ্রামের মধ্যে আরো ছেলে ছিল, কিন্তু ওরা দুজন খুব ক্লোজ ফ্রেন্ড বলতে গেলে। মানে মানে ভালো একটা এক্সাম্পল বলতে গেলে ওরা দুজন, অভিক আর তুহিনের বন্ধুত্ব। তো অভিক শহরে পড়াশোনা করে ওখানে কলকাতাতেও একটা চাকরি পায় ভালো। ওর মোটামুটি 24-25 বছর বয়স, যখন বয়স তখনই ও একটা চাকরি জোগাড় করে, ও ভালো ধরনের। তো চাকরি করতে করতে তো মোটামুটি 3-4 বছর কেটে যায়। ও ওখানে একটা ঘর ভাড়া নিয়ে, ওখানে কোনো বাড়ি কিনে নিয়ে ওখানে একটা ঘর ভাড়া নিয়ে ও আছে শহরের মধ্যে। ও যেখানে চাকরি করে তার থেকে একটু দূরে একটা ঘর ভাড়া নিয়ে, বড় ঘর নিয়ে একাই ও আছে। তো অভিকের একটি বোন ছিল ঝিলিক। তো হঠাৎ করে ওর বিয়ে ঠিক হয়, সম্বন্ধ ঠিক হয়। তো অভিকের বাবা তো রমেশ বাবু তো অভিককে ফোন করে বললো, তোর বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। ও যা বোনের যার সাথে বিয়ে হবে তাদের ফ্যামিলির সম্বন্ধে পুরো বললো, ছেলের ছবিও পাঠালো অভিককে, যে ওর দাদাও একবার দেখেনি। তো দেখলো সবই ঠিক আছে, ছেলেও চাকরি করে। তো অভিকও মত দিল যে হ্যাঁ ছেলেটি খুব দেখে মনে হলো ভালো, ওর সাথে পরিচয় হয়। বলে না, বললো যে ছেলেটি খুব ভালো, তুমি ঝিলিককে ওর সাথে বিয়ে দিতে পারো। তো বিয়ে তো ঠিক হয়ে যায়। তো বোনের বিয়ের দায়িত্বটা এবার ওকেই তো নিতে হবে, বাবার আর ওর হাতেই তো বোনের বিয়ের দায়িত্ব। আর তুহিন বন্ধু তো সাপোর্টে আছেই, তুহিনের তো বোন বলতে গেলে। তো ওরা তখন আগেকার টাইমে তখন তো ফোন করেও জানা ছিল না, তখন ওই ঘরে ঘরে যে কার্ড দিয়ে যেতে হতো। তো গ্রামের সবাইকে তো নিমন্ত্রণ করা হয়ে গেছিল, আর শহরে যারা আত্মীয় ছিল তাদেরকেও করা হয়ে গেছিল। আর যে একজনকার কথা মনে পড়লো, ভোলানাথ কাকা। আর ভোলানাথ কাকা হচ্ছে রমেশবাবু খুব ভালো বন্ধু ছিল। উনিও শহরে চাকরি থাকাকালীন, মানে পদ্মাপুর শহরে চাকরি থাকাকালীন ওনার সাথে বন্ধুত্ব ছিল, খুব ভালো বন্ধুত্ব ওনার সাথে। পরে তো রিটায়ার হওয়ার পর উনি গ্রামে চলে আসেন। আর ভোলানাথ কাকার বাড়ি ছিল পদ্মাপুরে। তো বললো, হ্যাঁ রে ভোলানাথকে তুই করেছিস? তো তখন তো মাথায় হাত দিল যে না না, ভোলানাথ কাকাকে তো ভুলে গেছিলাম, ভোলানাথ কাকা তো খুব ভালো লোক, মানে ছোট থেকে দেখে এসছে ওদেরকে। তো বললো ঠিক আছে, তুই চিন্তা কর না, পরের দিন সকাল সকাল ট্রেনে আমি আর তুহিন যাচ্ছি। তো অভিক প্রথমে বলছে যে তুহিন তোকে অত কষ্ট করতে হবে না, তুই এখানেই থাক। তো বললো না, দায়িত্ব যখন ছোটবেলা থেকে আমরা একসাথে বন্ধু, তো তোর সাথে যাবো না, দোকানে ওর কাজের লোক আছে আরো, ও সামনে দিচ্ছে। তো ওটা আমি যাই তোর সাথেই, পদ্মাপুরে যাই। তো সকালে ট্রেন ছিল, তো ওখান থেকে ট্রেন ধরে ওরা রওনা দিল। ট্রেনে প্রচন্ড ভিড়, লোকাল ট্রেনে হেভি ভিড়। কোনো জায়গা পেলো না, ওই মোটামুটি হেলতে তুলতে গেল, লাস্টের দিকে একটু জায়গা পেলো। তো ট্রেনে তো এমনিতে ভিড় হয় জানো। তো লাস্টের দিকে ওরা জায়গা পেলো ঠিক করে। তো পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি একটু দুপুর হয়ে গেল। তো দুপুরের লাঞ্চটা তো আর ওদের করা হয়নি। দুপুরের লাঞ্চটা ওরা ওখানে স্টেশনের সামনে, পদ্মাপুর স্টেশনের সামনে ওরা হোটেলে খাওয়া দাওয়া সেরে নিল। যে ওখানে একটু রেস্ট নিয়ে ওখান থেকে একটা গাড়ি ধরলো। গাড়ি তখন তো মানে ওই অটোই, তখন অটো করে ওরা ওই যে ঠিকানা বললো, যে
ভোলানাথ বাবুর বাড়িটা? তো বললো হ্যাঁ আমরা বাড়িটা জানি, ওনার কিছুটা দূরে আমার বাড়ি, তো চলুন আপনাকে নিয়ে যাচ্ছি। তো বললো ঠিক আছে চলুন। তো ভোলানাথ কাকার বাড়িতে এসে ওরা দুজনে হাজির। তো অভিককে তো তো চিনে ভোলানাথ কাকা। তো ভোলানাথ কাকা দেখে বললো যে তুহিনকে দেখে বললো যে ইনি কে, বললো যে এরকম খুব ক্লোজ বন্ধু। তখন ভোলানাথ কাকা বললো যে ঠিক আছে তোমরা দুজনেই এসো, ভেতরে এসো বাবা তোমরা। তখন হঠাৎ দেখছে ভোলানাথ কাকার মেয়ের গলায় মালার একটা ছবি। ভোলানাথ কাকার একটি মেয়ে ছিল তিথি, তার অভিককে তার খুব ভালো লাগতো, মানে একটাই বলতে গেলে ভালোবাসতো তাকে বলতে গেলে। তো এমনকি বলা হয় নাকি কথা দেওয়া ছিল যে তিথির সাথে, মানে রমেশ ওই যে রমেশ বাবু আর ওই ভোলানাথ কাকার সাথে কথা দেওয়া ছিল যে আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ে দেবো। তো এটা একটাই কথা হয়েছিল আর কি। গলার ফটো মালা দেখে তো দেখেই তো আশ্চর্য হচ্ছে যে যে কে তিথির আবার কি হলো, তিথি কি হয়েছে। যে ভোলানাথ কাকা কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে বলে ওঠে যে তিথির একটা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়, মারা যায়। তাকে একটা বন্ধু ডেকে নিয়ে এসেছিল খুব দরকারি কাজে, বলে তাড়াতাড়ি তোকে যেতে হবে। তো তারপরে রোড অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়ে যায়। এটা শুনে তো খুবই মন খারাপ করে। তুহিন ওকে কাঁধে হাত দেয় তুহিন, আর ভোলানাথ কাকুকে বলে কাকু আপনি শান্ত হন। দেখুন দুঃখটা তো হয়তো আমরা বুঝতে পারবো না, কিন্তু তখন একটু শক্ত হন, কি করেন জীবন মৃত্যু তো আর কারো হাতে লেখা থাকে না, ওরা ভগবান ছাড়া কেউ বলতে পারে না। তো বললো যে কাকু আপনি শান্ত হন, আর কাকু আমার বোন ঝিলিকের, সেই ছোট্ট ঝিলিককে আপনি দেখেছিলেন, ওর এখন বিয়ে ঠিক হয়ে গেছে, ওর সম্বন্ধ ফিক্সড হয়ে গেছে, ওর বিয়ে ঠিক হয়ে যায়। তো এটা শুনে ভোলা কাকু হাসলো, যাক ঝিলিক মার বিয়ে ঠিক হলো। তো কার্ডটা দিল হাতে, তো বললো কাকু আপনি ব্যস্ত হবেন, আপনি শক্ত হন, আপনি আপনি যদি পারেন তো যাবেন, মানে এই সিচুয়েশনে তো বলা তো তো কি বলবো, মানে জোর করা তো ঠিক না যে কাকু যাবেন, একটা মেয়ে সদ্য মারা গেছে। তো বললে আপনি যদি ভালো থাকেন আপনি অবশ্যই যাবেন। তখন ভাত কাকু বললো না না ঝিলিক মায়ের বিয়ে তো যাবো, যেতে তো হবে। তারপর রমেশ আমার পুরনো বন্ধু, তো বললো ঠিক আছে, বিয়ে তারিখক্ষণ তো কার্ডেই লেখা ছিল, বললো ঠিক আছে আমি বিয়ের দিন যাব, নিশ্চয়ই যাব, চিন্তা করো না। তারপরে তো আরো আত্মীয়দের বাকি ছিল, সবগুলো কমপ্লিট হলো পরে আস্তে আস্তে, দুজনে একসাথে করলো ওরা। হঠাৎ হঠাৎ এক সময় ওরা যখন বাড়ি ফিরছে, বাড়ি ফিরতে ফিরতে তো সন্ধ্যা হয়ে যায়, বা স্টেশন থেকে ফিরতে ওদের যখন মানে ট্রেনটা লেট করেছিল, তখন ওদের গ্রামে বাড়ি ফিরতে একটু লেট হয়ে যায়, মোটামুটি 8:30 9টার দিকে হয়ে যায়। তো তখন ওরা বললো যে ঠিক আছে পরের দিনের প্ল্যানও আমরা এভাবেই করবো আমরা। তো অভিককে বারবার বলছো যে অভিক বলছিল যে তুহিন তোর কোনো দোকানের ব্যবসার কোনো ক্ষতি হবে না তো, যে আমার সাথে এত কাজে যাচ্ছিস তুই, ইয়ে করছিস। তো বলে তুমি বল না কোনো অসুবিধা নেই, দোকানে আমাদের কর্মচারী আছে, ওরাই সব সামলে নেবে। ওখানে ক্যাশ ট্যাশ সামলানোর লোক আছে, অনেক বড় দোকান আর কি, গ্রামের সব মানে বলতে গেলে গ্রামের সব থেকে বড় স্টেশনারি দোকান ওরই আর কি। তো বল চিন্তা নেই, কোনো অসুবিধা নেই তোর। দিয়ে হট করে অভিকের মাথায় একটা খেয়াল এলো যে তাহলে কিছুদিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টে যে মেয়েটি মারা গেছিল, সে ঘরের পেপারটা খুললো। পেপারটা মোটামুটি 1 মাসের আগের পেপার, তখন তো পেপার ছিল, পেপার মানুষ পড়তো তখন। তো পেপারটা ছিল মোটামুটি 1 মাস আগের, তো সব জায়গায় পেপার একটু জড়ো করে রাখতো। তো পেপারটা ওই 1 মাসের আগের পেপারটা খুলে দেখছে যে এটা তিথির ছবি। তখনও ভালো করে, তখনও অতটা খেয়াল করেনি, দেখো তিথির ছবি পেপারে আছে। ও তখন বুঝতে পারলো যে ও তাহলে এইটাই, তাহলে তিথি তাহলে মারা গেছিল 1 মাস আগে, তাহলে ও বুঝতে পারেনি তখন অতটা। সে ছোটবেলা দেখেছে তো, মাঝে অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি ওদের আর কি, এই ছোটবেলাতে দেখেছিল আর কি, এসেছিল ওর বাবার সাথে, মানে যখন ভোলানাথ কাকা অভিকের বাড়িতে এসেছিল।
তারপরের দিন ওরা আরেক শহরের দিকে রওনা দেয়। ওরা কাছেই ছিল, বাসা করে ওরা গেছিল। সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিল। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার সময় ওদের সঙ্গে ঘটলো একটা অদ্ভুত ঘটনা। বেদম মেঘ শুরু হয়ে গেছে, আর মুষলধারে তেমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝমঝম নামতে শুরু করে দিয়েছে একবারে। তবে ওদের কাছে ছাতা আছে, কোনো অসুবিধা নেই, ওরা হাঁটতে হাঁটতে চলে যাবে। তো হাওয়া দিচ্ছিল প্রচণ্ড। হঠাৎ দেখছে একটা সাদা শাড়ি পরা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে। তো ওরা তো ভাবলো যে কি ব্যাপার, এত ফাঁকা রাত্রিবেলা, মোটামুটি 8:30-9টা বাজছে তখন। এত রাত্রিবেলা ফাঁকা রাস্তায় একটা মেয়ে দাঁড়িয়ে থাকে, কোনো বিপদে পড়েনি তো? তো ওরা গিয়ে ওকে গিয়ে জিজ্ঞেস করলো যে ম্যাডাম আপনার কোনো বিপদ হয়েছে কি, বা আপনি কাউকে অপেক্ষা করছেন কি? তো বললো হ্যাঁ আমি একজনকে অপেক্ষা করছি, এই শহরেই মানে এই শহরেই যাবে, আমি অপেক্ষা করছি এই পাড়াতে। তো বললো ম্যাডাম তাহলে আপনি তো এই ফাঁকা দাঁড়িয়ে আছেন, তো আমরা কি দাঁড়াবো আপনার জন্য, মানে ওয়েট করবো আপনার জন্য কি, যদি কেউ এই ফাঁকা অবস্থায় হয়? বলছে না না আপনারা যেতে পারেন, আমার কোনো অসুবিধা নেই, আমি একাই থাকতে পারবো। তখন তুমি বললো চ চ চ, কোনো অসুবিধা নেই, চ না, অসুবিধা যেহেতু নাই তো তোমার এই বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু অভিকে বললো যে না, আমি একটা মেয়ে মানুষ এভাবে দাঁড়িয়ে থাকবে, বিপদে যদি পড়ে। তো বলো চিন্তা নেই, আমরা কিছুক্ষণ দাঁড়াচ্ছি আপনার সাথে, যদি না আসে তখন আমরা চলে যাব। তো তখন মেয়েটি বলে উঠলো ঠিক আছে। মুখটা ঢাকা ছিল শাড়ির এদিকে, মুখটা স্পষ্ট অতটা বোঝা যাচ্ছে না। তো মেয়েটা বললো ঠিক আছে, আপনারা একটু ওয়েট করুন। তারপর মেয়েটা যে জিজ্ঞেস করলো যে ও জিজ্ঞেস করলো যে আপনার নাম কি ম্যাডাম, মানে আমি দাঁড়িয়ে থাকতে তো কথা মানুষের মধ্যে হয় না ঠিক সেরকম, বলছে আপনার নাম কি ম্যাডাম, ওনার বাড়ি কোথায়? তো মেয়েটি বললো যে আমার বাড়ি পদ্মাপুরে। তখন পদ্মাপুরে বলতে চিনে গেল, পদ্মাপুরে কোথায় বলুন তো? তো জায়গাটির নাম বললো, আর জায়গাটির নাম একজাক্টলি ভোলানাথ কাকার বাড়ির কাছেই বললো। তো বললো যে তাহলে তো ম্যাডাম আপনি ভোলানাথ বাবুকেও চিনবেন, ওনার একটা মেয়ে ছিল তিথি, এই গত 1 মাস আগে একটা রোড অ্যাক্সিডেন্টে ওনার মৃত্যু হয়, আপনি নিশ্চয়ই চিনবেন। তো তখন মেয়েটি একটু হেসে, খিলখিল করে হেসে উঠলো এটা। তো হ্যাঁ তো আমি চিনবই তো, আমি তো ওনারই মেয়ে। তখন অভিক একটু আশ্চর্য হয়ে বললো যে ওনার মেয়ে? ওনার তো একটাই মেয়ে আমি যতদূর জানি, তিথি, ওনার তো আর কোনো মেয়ে ছিল না। তখনও আস্তে আস্তে মুখটা ঘুরাচ্ছে, আর মুখটা ঘুরানোর পরেই মানে একটা মানুষের অ্যাক্সিডেন্টের মুখটা যেমন সিচুয়েশন ঠিক হয়, রক্তাক্ত চারিদিকটা, ঠিক সেই রকম মুখটা দেখা যাচ্ছে। তখন ওরা দুজন ছিটকে এদিক পিছনে সরে আসে দুজনে। হঠাৎ একটা এরকম দৃশ্য দেখলে তো যে কেউ মানুষ ভয় পেয়ে যাবে। হঠাৎ ওরা ছিটকে এদিকে চলে আসে, ভয় পেয়ে যায় তখন ওরা। তখন আস্তে আস্তে বলে যে আমি তিথি। তো তিথিকে দেখে তো ভয়ে অভিকের মানে সে বলে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায় বলতে গেলে, মানে খাঁচার থেকে প্রাণ পাখিটা বেরিয়ে আসে প্রায় বলতে গেলে। ও তিথি, তুই তুই তো 1 মাস আগে তোর অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন বলছে যে হ্যাঁ অভিক দাদা, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর জানো এই অ্যাক্সিডেন্টটি কার জন্য হয়েছিল? তোমার এই বন্ধুর জন্য, তুহিনের জন্য। তো অভিক তো আকাশ থেকে বললো যে তুহিন, তুহিন এসব কি বলতে তিথি, আর তুই তিথিকে চিনতিস বছর তো আমাকে বলিস না একবারও। তখন তিথি বলে উঠছে আজ তোর রক্ষে নেই তুহিন, আজ তোকে কষ্ট দিয়ে দিয়ে তোকে আজকে তোকে মারবো, আজ তোকে রক্ষে দে। আর সে কি রূপ তিথির, একবারে ভয়ঙ্কর রূপ তিথির। তখন তখন অভিক তুহিনকে বললো অভিক আমি বলছে যে তুহিন আমি এসব কি শুনছি, তুই তিথিকে চিনতিস? তখন অভিক এই সরি তুহিন তখন কাঁপো কাঁপো গলায় বলে যে হ্যাঁ রে, আমি তিথিকে চিনতাম, ও আমার কলেজেই পড়তো আর কি, তোর সাথে আমার ভালোবাসা হয়। আমি তিথিকে খুব পছন্দ করতাম, কি তিথি আমাকে পছন্দ করতো না, কারণ আমি একটু অন্যরকম ছিল, মানে একটু ও টাইপের ছিলাম তো, তাই আমি পছন্দ করতাম না তিথি আমাকে, আমি কিন্তু তিথিকে পছন্দ করতাম।
আমি অনেকবারই চেষ্টা করেছি ওকে প্রপোজ করার, যে তিথি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু তিথি অন্য একজনকে ভালোবাসতো। বিকাশ বলে কলেজের অন্য একজন ছেলেকে ভালোবাসতো। তো আমার সেটা সহ্য হয় না। তো আমি কি করি, একদিন প্ল্যান করে তিথিকে মানে বাড়ির থেকে ডেকে আনি, যে তোর বান্ধবীর অবস্থা খুবই খারাপ, তুই তাড়াতাড়ি আমার সাথে চল। আমি তখন প্ল্যান করে ওকে হাই রোডে যখন একটি গাড়ি আসছে দেখি, ওকে তখন ঠেলে দিই। তারপর আমি ওখানকার চারিদিকে লোক জড়ো করি, লোকে ভাববে অ্যাক্সিডেন্টে মরে গেছে। তো এইভাবে আমি রেগে তিথিকে মৃত্যুর দিকে ঠেলে দিই। তখন অভিক তুহিনকে দেখবো, ছি 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 ছি, তুই এরকম কাজ করতে পারিস? এটা ভালোবাসা বাজে একতরফা হয় না ভাই, ভালোবাসা দুতরফা হয়। ওটাকে ভালোবাসা বলে না, ওটাকে জোর জবরদস্তি বলে। তাহলে কোনো মেয়ে যদি তোকে ভালোবাসবে না বলে তুই তাকে মেরে দিবি তা বলে? এটা কোথায় লেখা আছে? তখন অভিক বললো যে তিথি তুই চিন্তা করিস না, আমি ওকে পুলিশের হাতে দেবো, তুই কোনো চিন্তা করিস না, ও পুলিশের হাতে ছাড়া পাবে না। তখন অভিকপ এই তুহিনও হাত জোড়ো করে তিথির কাছে ক্ষমা চাইছে। আমি পুলিশের কাছে সব স্বীকার করবো, বলবো যে আমি তোমাকে মেরেছিলাম, তুমি চিন্তা করো না, আমি পুলিশের হাতে ধরা দিয়ে দেবো আমি। তখন আস্তে আস্তে তিথি অদৃশ্য হয়ে যায়, হাসতে হাসতে। তো এইসব ঘটনা শোনার পরে সঙ্গে সঙ্গে তো অভিক তো তুহিনকে ছেড়ে ওখান থেকেই চলে আসে। ভাই তোকে আমার বন্ধু বলতে ঘেন্না হয় আমার এখন। তুই যে এতটা ছোট লোক বলে আমি তোকে জানতাম না। ছি, তুই একটা মেয়েকে এভাবে মেরে দিয়ে হত্যা করে দিলি, তোর সাথে আর কোনো সম্পর্ক নেই। আর তোকে আমি পুলিশের হাতে দেবোই, তোকে তোকে ফাঁসির কাঠে আমি ঝোলাবোই তোকে, তার আগে তোকে আমি ছাড়ছি না। ওখানে বয়স সব পেরিয়ে চলে এলো। অদ্ভুত ব্যাপার হলো, তার পরের দিনেই সকালবেলায় খবর পেলো যে রহস্যজনকভাবে তুহিনের ডেড বডি ওখানে পড়া আছে। তো তুহিনের ডেড বডি পড়ে আছে। তো অভিক কিন্তু বুঝে গেছে যে ওকে আর কেউ মানে ওকে তিথি মেরেছে। আর অভিক গিয়ে দেখলো তুহিনের মুখটাও চেনা যাচ্ছে না, মানে যেমন তিথির যেরকম অ্যাক্সিডেন্টে যেরকম অবস্থাটি হয়েছিল, ঠিক সেই রকম অবস্থাটি তুহিনেরও হয়েছে। তো অভিক মনে মনে বুঝলো যে তিথির আত্মা শান্তি পেল ততদিনে। তারপর ঝিলিকের বিয়েতে হলো, খুব ধুমধাম করে বিয়ে হলো। আয়াকার বিয়ে বাড়ি মানে একটা মনের ছাপ রেখে যেত। প্রচুর ধুমধাম করে বিয়ে হলো। ভোলানাথ কাকাও এলো। প্রথমে ভেবেছিল যে ভোলানাথ কাকা এই সিচুয়েশনে আসতে পারবে কি, তো ভোলানাথ কাকাও এলো। তারপর তো ভোলানাথ কাকার ওর বাবা রমেশও জানে, বললো যে আরে আমার মেয়েও তো তোর মেয়ে রে, ঝিলিক তোরও তো মেয়ে, শুধু আমার মেয়ে কি? তখন ভোলানাথ কাকা কেঁদে উঠলো, ওই জন্য তো আমার মেয়ের বিয়েতে এসছি আমি। তখন ওরা সব খুব আনন্দে বিয়ে বাড়ি কাটলো। কিন্তু পুরো রহস্যটা কিন্তু অভিক জানে। অভিক মনে মনে জানলো, ও নিজের ইনসাফ নিজেই করে নিয়েছে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে।